একটি প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করছি। টপিক হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে পারে। শুরুতে ভূমিকা লিখতে হবে এবং ভূমিকায় আমরা লিখতে পারি 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থান, যেখান থেকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং তাকে এখানে স্বৈরশাসক, মানবতা বিরোধী অপরাধী, গণহত্যার দায়ে অভিযোগী আসামি হিসেবে আমরা এখানে তাকে উল্লেখ করব এবং সে এই অভ্যুত্থানের পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের দিল্লিতে চলে যান। এইটুকু আমরা ভূমিকাতে লিখব। এরপরে সমস্যার কথা উল্লেখ করব যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণ এবং গণহত্যার বিচার। তারপরে প্রেক্ষাপট লিখতে হবে। প্রেক্ষাপটে আমরা লিখব 2024 সালের 23 ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠায়, যেটাকে নোট ভার্বাল বলা হয়েছে। এটা একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে সেরকম কোনো সাড়া দেওয়া হয়নি, বরং তারা বলেছে এই ব্যাপারে তাদের কিছু বলার নেই। তো এখানে আরও কিছু কথা আমরা উল্লেখ করব যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা দায়ের করা হলো, কখন করা হয়েছিল। 13 আগস্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কারণ আমরা সবাই এটা জানি যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, ছাত্রদের উপরে দমন পীড়ন চালিয়েছে, সেসবের জন্য। এবং এই সব কিছুর সত্যতা যাচাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আরও 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তারিখ হচ্ছে 17 অক্টোবর। এরপর এখানে আমাদের উল্লেখ করতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি, যেটা 2013 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং পরবর্তীতে 2016 সালে এটা সংশোধিত হয়। এবং এই চুক্তির মূল কথা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আসামি বিনিময়। প্রত্যর্পণ চুক্তিতে যদিও বলা আছে যে দুই দেশ খুব সহজে যাতে আসামিদের বিনিময় করতে পারে, কিন্তু কিছু কিছু অনুচ্ছেদ আছে যেসবের জন্য ভারত এই প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা করতে পারে। কারণ ভারতের সাথে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক, ভারত কখনোই চাইবে না শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে, যে কোনোভাবে এটা ঠেকিয়ে দেওয়ার তারা চেষ্টা করবে। তো এরকম বেশ কিছু অনুচ্ছেদ আছে এই চুক্তির মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো চুক্তি আমি এখানে উল্লেখ করছি। প্রথমত হচ্ছে চুক্তির 6 নং অনুচ্ছেদ। এখানে বলা হয়েছিল যে কারো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে এখানে যে অনুরোধটা করা হবে প্রত্যর্পণের, সেটাকে খারিজ করতে পারবে ভারত বা বাংলাদেশ। অর্থাৎ রাজনৈতিকভাবে কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা করা যেতে পারে, তো এমনটা হলে প্রত্যর্পণ করা যাবে না। তো এখানে ভারত একটা কারণ দেখাতে পারে, বা ভারত এখানে বলতে পারে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এটা রাজনৈতিক, এবং রাজনৈতিক কারণ হলে তাকে প্রত্যর্পণ করা যায় না। তো এটা তার একটা কারণ দেখাতে পারে। আর একটা হচ্ছে চুক্তির 8 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি অনুরোধকৃত রাষ্ট্র মনে করে যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ বা মামলা করা হয়েছে সেটা ন্যায় বিচারের জন্য করা হয়নি, বা যদি এখানে প্রত্যর্পণ করা হয় ওই আসামিকে, তাহলে তার উপরে নিপীড়ন হতে পারে, সেরকমটা যদি মনে করে, তাহলে হচ্ছে অনুরোধকৃত রাষ্ট্র এই প্রত্যর্পণ খারিজ করবে। তো আরও একটা অনুচ্ছেদ আমরা উল্লেখ করতে পারি। সেখানে বলা হয়েছিল যে ভারতের এই স্বাধীনতাটা দেওয়া হয় বা ক্ষমতাটা দেওয়া হয় যে ভারত চাইলে এই যে চুক্তিটি এটা হচ্ছে তারা বাতিল করতে পারবে, এই ক্ষমতা ভারতকে দেওয়া হয়। এরকম আরও বেশ কিছু চুক্তি আছে যেগুলো হচ্ছে উল্লেখ করে ভারত এই প্রত্যর্পণ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তো তারপরে আমরা কি করতে পারি, আর কী কী উপায় আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারপোলের মাধ্যমে একটা রেড নোটিশ জারি করা। আর প্রত্যর্পণ চুক্তি 2013 এটা তো আছেই, এটার জন্য কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে আরও চেষ্টা করতে হবে যাতে এই চুক্তির আন্ডারে আমরা
শেখ হাসিনার প্রত্যর্পণ বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, সেজন্য অনেক কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। এবং এখানে ভারতের আর একটা চুক্তির কথা উল্লেখ করা যায়, সেটা একদমই ভারতের, সেটা বাংলাদেশের সাথে চুক্তি নয়, সেটা হচ্ছে সেটাও একটা প্রত্যর্পণ চুক্তি, 1962 এটা। তো সেখানেও এই কথা বলা আছে যে ভারত কোনো দেশের আসামিকে তারা হচ্ছে হস্তান্তর করবে। তো সেটাকেও আমরা এখানে উল্লেখ করতে পারি। 3 নম্বর হচ্ছে থার্ড কমিটি অফ UNGA, অর্থাৎ জাতিসংঘে যে সাধারণ পরিষদ, সেটা থার্ড কমিটিকে আমরা এখানে ইউজ করতে পারি। এরপর হচ্ছে এখানে সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণা 1948, এটার ব্যবহার করে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি। কারণ যেহেতু সে হচ্ছে মানবতা বিরোধী অনেক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, গণহত্যা, গুম, দমনপীড়ন, তো এই সব হচ্ছে আমরা এটার আন্ডারেও আমরা হচ্ছে এই কাজটা হচ্ছে করতে পারি। তারপর হচ্ছে যে রোমের যে একটা চুক্তি আছে, সেখানে হচ্ছে আর্টিকেল 7, এটার অ্যাপ্লিকেশন করতে পারি আমরা। তারপর হচ্ছে ICCতে এখানে মামলা দায়ের করা যাবে। সর্বশেষ নোট ডিপ্লোম্যাটিক অ্যান্ড প্রো মেমোরিয়া, এই দুটোই হচ্ছে ডিপ্লোম্যাটিক দুটো বিষয়, এই দুটোর অ্যাপ্লাই করা যায়। তো এই সব কিছুকে আরেকটু এক্সপ্লেন করে লিখতে হবে। এগুলোতে সব কিছুতেই হচ্ছে কি একই কথা বলতে গেলে, যে কেউ যদি কোনো গণহত্যা করে, মানবতা বিরোধী কোনো কাজ করে, সেই সব কিছুকে বিচারের আওতায় আনার জন্যই মূলত এই যে আমি যে ধারাগুলো উল্লেখ করলাম বা যেই নামগুলো উল্লেখ করলাম, এগুলোকে অ্যাপ্লাই করা যায়। এবং সর্বশেষে এখানে রেফারেন্স দিয়ে দিতে হবে।